সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে কাজ করছে অন্তর্বর্তী সরকার, জানালেন ডক্টর ইউনূস। ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়া থেকে পেলেন সম্মানসূচক ডিগ্রি। We are also working hard to hold a free, fair and transparent election. Date is announced. It will be held in February next year. রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থিতিশীল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি। মার্কিন প্রতিবেদনে বলা হয়, কিছু ক্ষেত্রে এখনো উদ্বেগের কারণ আছে। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রেলপথ অবরোধ। ঢাকার সাথে উত্তরবঙ্গে ট্রেন চলাচল বন্ধ। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। গ্রেপ্তার 8 জনকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার কঠোর পরিশ্রম করে যাচ্ছে। জনগণের প্রকৃত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব। ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়া থেকে সম্মানসূচক ডিগ্রি গ্রহণ অনুষ্ঠানে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনেই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি। সামাজিক ব্যবসার প্রসারে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেয়া হয় এই সম্মাননা। কুয়ালালামপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। এ সময় মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে প্রফেসর ইউনূস বলেন, এই ডিগ্রি গ্রহণ করা বড় সম্মানের। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মারক বক্তব্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। বলেন, আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন উপহার দিতে কাজ করছে সরকার। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. প্রফেসর ইউনূস বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনই মূল লক্ষ্য বলে জানান প্রধান উপদেষ্টা। Reforms are our top priority. We have a clear goal, a detailed plan, and a strong determination to move forward, to build a stronger, resilient Bangladesh. অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতি নির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে স্থিতিশীল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, তবে কিছু উদ্বেগের বিষয় রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক প্রতিবেদন 2024-এ বলা হয়েছে এমন কথা। যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত হয় ওই রিপোর্টটি হাসিনা সরকারের আমলে গুম, খুন সহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ইস্যু তুলে ধরা হয় বার্ষিক প্রতিবেদনে। প্রতি বছরের মতো বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হয় রিপোর্টটি। অন্যান্য দেশের সাথে বাংলাদেশের পরিস্থিতির মূল্যায়নও রয়েছে সেখানে। প্রতিবেদনে বলা হয়, গত বছর আগস্টের কিছু ঘটনার পর থেকে স্থিতিশীল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, তবে কিছু বিষয়ে উদ্বেগও রয়েছে।
গত বছর জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরা হয় রিপোর্টে। বলা হয় 2024 সালে কয়েক সপ্তাহ ধরে চলা ছাত্র বিক্ষোভ এবং পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সঙ্গে সংঘাতে নিহত হয়েছে শত শত মানুষ। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার পলায়ন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়। বিগত সরকারের আমলে হওয়া বিভিন্ন অপরাধ নিয়ে গ্রহণযোগ্য তথ্য রয়েছে বলে জানানো হয় রিপোর্টে। উল্লেখ করা হয় হত্যা, গুম, নির্যাতন, বিচার বহির্ভূত আটক, বাক স্বাধীনতা ও গণমাধ্যমের উপর কড়াকড়ি, সেন্সরশিপ, সাংবাদিক আটক, শ্রম আইন লঙ্ঘন সহ বিভিন্ন ইস্যু। মার্কিন প্রতিবেদনে বলা হয়, মানবাধিকার লঙ্ঘনের অনেক উদাহরণ থাকলেও জড়িতদের সাজা দেয়নি বিগত হাসিনা প্রশাসন। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে প্রচলিত বিচার ব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক ট্রাইব্যুনালকেও ব্যবহার করা হচ্ছে। এই ইস্যুতে জাতিসংঘের সাথে একযোগে কাজ করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, এমন কথাও বলা হয় মার্কিন প্রতিবেদনে। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ। শুনানি করবেন ট্রাইব্যুনালে নিযুক্ত আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবীরা। সকালে এই মামলায় গ্রেপ্তার 8 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত সপ্তাহে আদালতে 16 আসামির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে 5 আগস্ট হত্যার পর 5 জনের লাশ ও আহত একজনকে পুড়িয়ে দেয়া এবং 4 আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়। এই মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জন পলাতক আছেন। আজ তাদের পক্ষে শুনানি করবেন ট্রাইব্যুনালে নিযুক্ত আইনজীবী। এছাড়া আজ চানখারপুল হত্যাকাণ্ডের মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ হবে। এখন পর্যন্ত এই মামলায় 3 জন সাক্ষ্য দিয়েছেন। দর্শক, বিস্তারিত জেনে নিতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন সহকর্মী মাইনুল মারুফ। যাচ্ছি তার কাছে। মাইনুল, অভিযোগ গঠনের শুনানি কখন শুরু হবে, বিস্তারিত কি তথ্য আছে এই বিষয়ে জানাবেন আমাদের। শাওন, অভিযোগ গঠনের শুনানি ঠিক 11:30টার পরে কিন্তু শুরু হবে এবং আজ কিন্তু আসামিপক্ষের যে আইনজীবীরা রয়েছেন সেখানে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী এবং যারা গ্রেপ্তার রয়েছেন তাদের আইনজীবীরা তারা কিন্তু অব্যাহতি চেয়ে আবেদন করেছেন ইতোমধ্যে এবং তারা সেই অব্যাহতি চেয়ে যে আবেদন করেছেন তার পক্ষে তাদের যুক্তি তুলে ধরবেন এবং পরবর্তীতে যদি অভিযোগ গঠনের আসামিপক্ষের যে শুনানি সেই শুনানি যদি শেষ হয় পরবর্তীতে আদালত আরেকটি তারিখ দেবেন। সেই তারিখে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য এবং সেই অভিযোগ গঠনের আদেশের মধ্য দিয়েই জানা যাবে যে এই মামলায় বিচার কাজ কিভাবে হবে বা বিচার কাজ চলবে কিনা। অর্থাৎ পরবর্তীতে যে সাক্ষ্য গ্রহণের যে ধাপ আসবে তা জানা যাবে অভিযোগ গঠনের যে আদেশ তারপরে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা যে দেখেছি যে 2টি মামলা কিন্তু অভিযোগ গঠন শেষে সাক্ষ্য গ্রহণও চলছে। এর মধ্যে আজকে কিন্তু একটি মামলা সাক্ষ্য গ্রহণ রয়েছে, চানখারপুলের মামলা। এটি আজকে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হবে। ইতিমধ্যে এই মামলায় কিন্তু 3 জন সাক্ষ্য দিয়েছেন এবং আজও কিন্তু কয়েকজনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি আমরা দেখি যে শেখ হাসিনার যে মানবতা বিরোধী অপরাধ সেই মামলার কিন্তু 5 জনের সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং সেই মামলাটা কিন্তু কয়েকদিন পরে কিন্তু আবারও সাক্ষ্য গ্রহণ শুরু হবে। অর্থাৎ বলা যায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতা বিরোধী অপরাধগুলো রয়েছে প্রায় 30টির মতো মামলা রয়েছে। সেই মামলায় আর ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি মামলায় অগ্রগতি হয়েছে এবং সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে কয়েকটি মামলা এবং অন্যান্য মামলায় কিন্তু দ্রুতই অভিযোগ গঠন হবে এবং তদন্ত প্রতিবেদনও কিন্তু অন্যান্য মামলায় দ্রুত দেওয়া হবে বলে কিন্তু প্রসিকিউশন থেকে আমাদেরকে জানানো হয়েছে। এর বাইরে যদি বলি আজ কিন্তু সকালে এই 2 মামলায় আজকে চানখারপুল এবং যে আশুলিয়ার যে লাশ পোড়ানোর মামলা সেই মামলার কিন্তু মোট 2 মামলা মিলে 12 জন আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং 11টার পরে কিন্তু আজকের যে আদালতের কার্যক্রম তা কিন্তু শুরু হবে। শাওন। মাইনুল, ধন্যবাদ আপনাকে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজধানীর সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সকাল 9টায় উল্লাপাড়া রেলগেটে অবস্থান নেন ছাত্রছাত্রীরা। তাদের সাথে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাও। আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ 9 বছর পার হলেও এখনও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। ফলে মানসম্মত পাঠদান সহ নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে এর আগে মহাসড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করেন ছাত্রছাত্রীরা। দাবি পূরণে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা। যশোরে এক যুবলীগ কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানায় গত রাত 12টার দিকে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা যশোরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের রেজাউল ইসলামকে ধরে নিয়ে বাড়ির পাশে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। কোতোয়ালি থানার ওসি জানান, রেজাউল যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার নামে একাধিক মামলা রয়েছে। কারা কী কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। চট্টগ্রামে চাঁদা না পেয়ে এক চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে নগরীর বাকুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে লাইভ করে ডাক্তার ইকবাল অভিযোগ করেন, বিএনপির স্থায়ী কয়েকজন নেতা চাঁদা না পেয়ে তাকে মারধর করে। জীবন বাঁচাতে তিনি প্রতিবেশীর বাসায় আশ্রয় নেন। পরে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হন তিনি। তবে পুলিশ বলছে ঘটনার সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। ভবন নির্মাণকে কেন্দ্র করে দুই পরিবারের দ্বন্দ্ব থেকে মারামারি হয়। এতে ওই চিকিৎসক আহত হন। এদিকে ভুক্তভোগী চিকিৎসকের বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে স্থানীয়দের। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মানববন্ধনও করেছেন স্থানীয়রা। প্রায় এক যুগ পর রাজশাহীতে পদ্মা নদীর পানি আবারও বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা দেখা দিয়েছে। হু হু করে পানি বাড়ছে এই নদীর, যাতে এরই মধ্যে ডুবে গিয়েছে চরাঞ্চল, প্লাবিত হয়েছে অববাহিকার নিম্নাঞ্চল। রাজশাহী মহানগর পয়েন্টে আর মাত্র 60 সেন্টিমিটার বাড়লেই নদীর পানি পেরিয়ে যাবে বিপদসীমা। পানি উন্নয়ন বোর্ড ঝুঁকি বিবেচনায় টি গ্রোয়েন এলাকায় চলাচল নিষিদ্ধ করেছে। শহর রক্ষা বাঁধে বাড়ানো হয়েছে নজরদারি। বিপদসীমা ছুঁই ছুঁই, নদীর বুকে প্রবল স্রোত আর ঘূর্ণির দাপট। বহুদিন পর এমন প্রমত্তা পদ্মার দেখা মিলেছে। তবে ভরা মৌসুমে পদ্মার এই রূপ সাথে এনেছে আতঙ্কও। মাত্র এক সপ্তাহের ব্যবধানে রাজশাহী পয়েন্টে পদ্মা নদীতে পানি বেড়েছে 1 মিটারের বেশি। মঙ্গলবার দুপুরে পদ্মা নদীর পানি ছিল 17.43 সেন্টিমিটার, যা বিপদসীমার 0.60 সেন্টিমিটারের নিচে। আগামী কয়েকদিন পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে প্লাবিত হয়েছে নদীকূলের নিম্ন অঞ্চল। বর্ষাতে তো আর কোথায় যাবো, এইভাবেই থাকছে ছেলে পেলে নিয়ে, খাওয়া দাওয়া সব এইভাবেই। সবাই যখন উপরে উঠে রাস্তা বেড়াচ্ছে, আমরা কয়েকজনের বাড়ি ঘর পাহারা দিই। সব ডুবে গেছে, তো এগুলো ডুবে গেছে। আর দুদিন পানি বাড়লে ওগুলোও ডুবে যাবে। চরাঞ্চল ডুবে যাওয়ায় পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে শহরে ছুটে আসছে মানুষ। বাড়তি দুশ্চিন্তা শিশু আর গৃহপালিত প্রাণীদের নিয়ে। ওই পারে চলে এসেছি, পানিতে তো থাকা যাবে না সব টাইমে। নিচু গালান উঠেছে, তাদের বাড়ি ঘর ডুবে গেছে, তারা তো ভাসে চলে আসছে। দুদিন থেকে কাজে যেতে হয়নি, কাল কাজে যেতে হবে, পানি বাড়ছে, যেতে পারিনি, জিনিসপাতি বহালাম, এখনো রাঁধুনি বাড়িনি, কিছু করিনি। পশু পাখি লিয়ে গরু খাওয়ারই পেয়েছে না, এখন ঘাস টাস আউট টাওয়ার এগুলো কিছু পেয়েছে না। রাজশাহী পানি উন্নয়ন বোর্ড বলছে, অনেক বছর পর এবার পদ্মার পানি বৃদ্ধি কিছুটা শঙ্কা তৈরি করেছে। ফলে ঝুঁকিপূর্ণ সকল এলাকা তারা নজরদারির মধ্যে রেখেছেন। সমস্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতিও রয়েছে। ইতিমধ্যে টি গ্রোয়েনের সাধারণের প্রবেশের সংরক্ষিত করা হয়েছে। রাজশাহী জেলার যে বাঁধগুলো আছে পদ্মার তীরবর্তী, সেই বাঁধগুলোতে নিয়মিত মনিটরিং করতেছি। প্লাস আমরা যে এটি বাঁধ আই বাঁধ এই এরিয়াগুলো তো আপনার হচ্ছে আমরা নদীর ভিতরে কনস্ট্রাক্ট করছি। পানির স্রোত এবং পানির যে লেভেল, সেই আশঙ্কা বিবেচনায় আমরা বর্তমানে ওখানে প্রবেশাধিকার একটু আপনার সংরক্ষিত করেছি, যেহেতু আপনার হচ্ছে স্ট্রাকচারের সেফটি প্লাস হচ্ছে জনগণের সেফটি, দুইটারই একটা আপনার কনসার্নিং বিষয়। যদি কোনো ভাঙনের প্রবণতা দেখা যায়, আমরা সাথে সাথে ব্যবস্থা নিতে পারবো ইনশাআল্লাহ। রাজশাহীতে পদ্মা নদীর পানির বিপদসীমা 18.05 মিটার। সবশেষ 2013 সালের পরে পদ্মার পানি এখানে সেই সীমা অতিক্রম করেনি। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। প্রায় এক যুগ পর রাজশাহীতে পদ্মা নদীর পানি আবারও বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা দেখা দিয়েছে। হু হু করে পানি বাড়ছে এই নদীর, যাতে এরই মধ্যে ডুবে গিয়েছে চরাঞ্চল, প্লাবিত হয়েছে অববাহিকার নিম্নাঞ্চল। এ বিষয়ে আরও জানবো, সহকর্মী তারেক মাহমুদ যুক্ত হচ্ছেন এখন। তারেক, হঠাৎ করে এই পানি বৃদ্ধির কারণ আসলে কি, বাঁধের কি অবস্থা সেটাও একটু জানাবেন।
শাওন, টি বাদে রয়েছি আমি, এবং টি বাদে আমি দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণে কিন্তু যে স্রোত এখানে, এবং এই শেষ জায়গা পর্যন্ত কিন্তু যে পানি, সেটি পদ্মার পানি, সেটি কিন্তু চলে এসেছে। এবং পানি উন্নয়ন বোর্ড তারা যেমনটি বলছেন যে এই ভারতে কিন্তু পানি ছেড়ে দেওয়া হয় এবং এই বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, কিন্তু এবার পদ্মার পানি সেটা কিন্তু অনেকটা বেশি, এবং এখন পর্যন্ত রাজশাহীতে বিপদসীমার প্রায় 56 সেন্টিমিটার নিচে পানি রয়েছে। এবং এই পদ্মার পানিতে যেমনটি দেখেছি যে রাজশাহীর যে কয়েকটি চর, খিদিরপুর চর, আষাঢ়ীদহ, বাঘা, চারঘাট, এবং একটু আগে আমি খোঁজ নিয়েছি বাঘার একটি এলাকা রয়েছে, কয়েকটি গ্রাম একদমই প্লাবিত হয়েছে। সেখানকার পশু পাখি থেকে শুরু করে এবং মানুষের ঘরবাড়ি কিন্তু ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। সেখানকার কৃষি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা পানির নিচে কিন্তু অনেক জমির ধান, পাকা ধান, ফসল, বিভিন্ন ফসল রয়েছে, সবজি রয়েছে, সেগুলো কিন্তু তলিয়ে গিয়েছে। এবং এখন পর্যন্ত রাজশাহীর যে পদ্মার পানি, সেটি কিন্তু গত কয়েকদিন থেকে বাড়ছে। আমি সকালেই কথা বলেছি রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের যিনি গেজ রিডার রয়েছেন এনামুল হক, তিনি যেমনটি জানিয়েছেন যে সকাল 9টায় 17.49 মিটার ছিল এবং সকাল 6টায় পানির উচ্চতা ছিল 17.48 মিটার। এবং সময় যত যাচ্ছে, দিন যত যাচ্ছে, পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তারা যেমনটি বলছেন যে আগামীতে কয়েকদিনের মধ্যে কিন্তু পানি আরও বেশি বাড়বে, কয়েকদিনে কিন্তু পানি কমার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। শাওন। তারেক, ধন্যবাদ আপনাকে। বিজিবি কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের ব্যবস্থাপনায় ইয়াবা, বিয়ার, কোকেন, আফিম সহ 15 ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হচ্ছে। আরও জেনে নিতে চাই এই বিষয়ে সহকর্মী এহসান আল কুতুবি যোগ দিচ্ছেন। এখন এহসান, কি পরিমাণ মাদক ধ্বংস করা হচ্ছে? মাদক কারবারিদের তৎপরতা রোধে প্রশাসনের যে পদক্ষেপ নেওয়ার কথা, এই বিষয়ে কোনো কার্যক্রম শুরু হয়েছে কি? আপনি যেটা বলছিলেন, কক্সবাজারটা বিশেষ করে টেকনাফ, উখিয়া, এই অঞ্চলটা হচ্ছে মাদকের জন্য একেবারে পরিচিত একটা এলাকা। এবং এখানে সবসময় আমরা দেখি যে বিজিবি সহ বিভিন্ন সংস্থা যারা আছে, কোস্টগার্ড, পুলিশ, র্যাব, বিভিন্ন সংস্থা কিন্তু মাদকদ্রব্য যারা নিয়ে আসে, মাদক কারবারি থেকে শুরু করে তাদেরকে আটক করে মাদকদ্রব্য জব্দ করে। আজকে আমরা যেটি দেখছি এটা হচ্ছে কক্সবাজার রিজিয়নের উদ্যোগে এবং রামু সেক্টরের ব্যবস্থাপনায় কিন্তু মাদকদ্রব্য ধ্বংস করা হচ্ছে। এখানে 15 ধরনের মাদক আমরা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আজকে ধ্বংস করা হচ্ছে 1390,90,60,116 টাকা এই মাদক ধ্বংস করা হচ্ছে। এবং এখানে আমরা দেখছি সব বিভিন্ন ধরনের মাদকের মধ্যে আছে ইয়াবা, ক্রিস্টাল, মেথ, আইস, বিভিন্ন প্রকারের বিয়ার, মদ সহ বিভিন্ন কিছু। এবং একটু এখন আলোচনা সভা চলছে, আলোচনা সভার পরেই এটি ধ্বংস করা হবে। এবং কি পরিমাণ যে মাদক এখানে এসেছে এবং আরও তাদের যে তৎপরতা, সেটির বিষয়ে কিন্তু এখন আলোচনা চলছে আর কি। এহসান, ধন্যবাদ আপনাকে। গাজা ইস্যুতে আবারও সোচ্চার হলেন বিশ্বখ্যাত পপ তারকা ম্যাডোনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বলেন, গাজার নিষ্পাপ শিশুদের বাঁচাতে আমাদের সবার মানবিকতার দরজা খুলে দিতে হবে। ইনস্টাগ্রামে দেয়া ওই পোস্টে মূলত পোপ লিও চতুর্দশের উদ্দেশ্যে লেখেন ম্যাডোনা। পোপকে গাজা সফরে যাওয়ার অনুরোধ করেন মার্কিন এই সঙ্গীত শিল্পী। আহ্বান জানান যাতে আরও দেরি হওয়ার আগে গাজায় যান তিনি এবং উপত্যকার শিশুদের কাছে আলো পৌঁছে দেন। ম্যাডোনা বলেন, একজন মা হিসেবে শিশুদের কষ্ট সহ্য করতে পারছেন না তিনি। গাজা ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে যাচ্ছেন ম্যাডোনা। একাধিকবার মঞ্চে আবেগঘন মন্তব্য করতে শোনা যায় তাকে। ফ্রান্সে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কুলিং সিস্টেমের মধ্যে পাওয়া গেল জেলিফিশের ঝাঁক। বন্ধ হয়ে যায় পারমাণবিক কার্যক্রম। গাভলিন প্ল্যান্টে এ ঘটনা হয়েছে। শত শত জেলিফিশ ঢুকে পড়ায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় প্ল্যান্টের কার্যক্রম। কর্তৃপক্ষ জানায় বন্ধ হওয়া 4টি রিঅ্যাক্টর পুনরায় চালু হবে এই সপ্তাহের মধ্যে। এর আগেও জেলিফিশের কারণে অনেক দেশে ব্যাহত হয়েছে পরমাণু কেন্দ্রের কার্যক্রম, তবে ফ্রান্সে এমন ঘটনা আগে ঘটেনি। সাধারণত বছরের এই সময় সমুদ্রের এই অঞ্চলে প্রবেশ করে না জেলিফিশ। ফ্রান্সের অন্যতম বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র উত্তরাঞ্চলীয় পরমাণু কেন্দ্রটি কার্যক্রম বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। ব্যাপক আর্থিক ক্ষতির শঙ্কা করা হচ্ছে।